স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। সেদিনটা বেশ ভালোই কেটে গেল সকলের। নামির মনে হয়েছে সে যেন সব ফিরে পেয়েছে। নয়না বেগম সকলকে থাকতে বলেছেন, কিন্তু তারা আজই ফিরে যাওয়ার কথা বলেছে। বিকেলের নাস্তা দিয়ে সকলের কথা বলছিল। তখন নামির বাবা বলে উঠল, তোর সংসার দেখে আমার মন ভরে গেছে রে মা। অনেক সুখী হ তুই, কিন্তু তুই কি আর কোনোদিন ওই পুরনো বাড়িতে ফিরবি না? সব তো এখন শেষ। যে তোকে তাড়িয়েছিল সে আর ওই বাড়িতে নেই। বাড়িটা বড্ড খালি খালি লাগে রে মা। তুই কি আসবি না কখনো? ড্রয়িং রুমে চঞ্চল পরিবেশটা হুট করে যেন কিছুটা নিঝুম হয়ে পড়ল। আহিল এক কোণে দাঁড়িয়ে শান্ত চোখে নাওমির দিকে চাইল। ও নাওমিকে চেনে, ও জানে এই মুহূর্তে নাওমির মনের ভেতর ঠিক কী চলছে। নাওমি আলতো করে একটা শ্বাস ফেলল। ও শান্ত কণ্ঠে বলল, তুমি আমার বাবা। এত বছর পর তোমার এই অনুশোচনা, তোমার এই মেয়েকে ফিরে পাওয়ার আকুলতা আমার সব অভিমান ধুয়ে দিয়েছে বাবা। তুমি তোমার মেয়ের সংসারে যখন খুশি আসবে, যতদিন খুশি থাকবে, আমার কোনো আপত্তি নেই। তোমার জামাই তো তোমার মাথায় করে রাখবে, কিন্তু নাওমি একটু থামলো। কিন্তু আমায় আর ওই বাড়িতে যেতে বলো না বাবা। আমি ওখানে আর যেতে পারবো না, যেতে চাইও না। যে চার দেওয়াল আমাকে প্রতিটা সেকেন্ডে শুধু অপমান আর লাঞ্ছনা দিয়েছে, যেখানে আমার প্রতিটা রাত কেটেছে একলা এক বুক কান্না আর আতঙ্কে, সেই স্মৃতির খাঁচায় আমি আর নিজেকে বন্দি করতে পারবো না বাবা। অতীতকে আমি ক্ষমা করেছি ঠিকই, কিন্তু সেই অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা আমার নেই। এই আমার যে বর্তমান, এটাই এখন আমার আসল ঠিকানা। নাওমির বাবা এর বিপরীতে আর কিছু বলার জন্য খুঁজে পেলেন না। ভুল তো বলেনি মেয়েটা, মেনে নিল নাওমির কথা। নাওমিকে কোনো রূপ জোরাজোরি করল না। মেয়ে এখানে সুখে থাকলে ভালো থাকলেই হলো। নয়না বেগম কথা ঘোরাতে বলল, আমার মেয়ে বাড়ি থেকে গেলে আমার বাড়ি ফাঁকা হয়ে যাবে না? তখন আমরা একা কিভাবে থাকবো? নাওমি হাসলো এমন কথায়। সন্ধ্যায় সবাই চলে যাবার পর পুরো বাড়িটা হুট করে বেশ শান্ত হয়ে গেল। অতীতকে বিদায় জানানো সহজ ছিল না, কিন্তু আজ ও মুক্ত। রাতে নাওমি একা বেলকনিতে দাঁড়িয়েছিল। আদনান দাদির রুমেই ঘুমিয়ে পড়েছে। আহিল নিজের রুমে এসে দেখল নাওমি আনমনা চেয়ে আছে বাইরে। আহিল কোনো শব্দ না করে একদম পেছন থেকে নাওমিকে নিজের বুকে, চওড়া বুকে বাহুর মাঝে জড়িয়ে ধরল। ওর কাঁধের ওপর নিজের চিবুকটা ঠেকিয়ে খুব আলতো নরম গলায় ডাকলো, নমি। নাওমি প্রথমে চমকে উঠলেও পরক্ষণে আহিলের উপস্থিতি বুঝতে পেরে শান্ত হয়ে রইল। আহিলে হাতের ওপর নিজের হাত রেখে চুপ করে রইল। আহিল আদুরে গলায় বলল, কি হয়েছে আমার নূরের? আজ তো তোমার হাসির দিন, মন খারাপ করছো কেন? নাওমি একটু সময় নিল, তারপর ঘাড় ঘুরিয়ে আহিলের দিকে দেখার চেষ্টা করে বলল, মন খারাপ না আহিল, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজ বাবা যখন ওই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছিল, আমার তখন পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ও একটু চুপ করে বাইরে তাকালো। বাইরের অমানিসার দিকে তাকিয়ে বলল, আজ আপনি আমাকে যে সারপ্রাইজটা দিলেন, আমি যে কতটা খুশি হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না ডক্টর সাহেব। আপনি আমার জীবনের প্রতিটা শূন্যতা, প্রতিটা ক্ষত যেভাবে পূর্ণ করে দিচ্ছেন, আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় জানেন। মনে হয় এটা কোনো স্বপ্ন নয় তো, আমি সত্যি এতটা সুখের যোগ্য তো আহিল। আহিল ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, এটা কোনো স্বপ্ন নয় নমি, এটাই তোমার বাস্তব।
আর এই বাস্তবতার প্রতিটা সেকেন্ডে এই আহিল তোমার পাশে থাকবে। আমি তোমায় আগেই বলেছি না, তোমার অতীতের সমস্ত ক্ষত শুকানোর দায়িত্ব এখন আমার। নাওমি 2 হাত বাড়িয়ে আহিলকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ আহিল, এতটা ভালোবাসা যে আমার হতে পারে আমি ভাবতে পারি না। আহিল মুচকি হেসে ওকে জড়িয়ে দিল নিজের সাথে। ওর চুলে ঠোঁট শুইয়ে বলল, তুমি এর চেয়েও বেশি ভালোবাসা ডিজার্ভ করো নূর। কতক্ষণ জানা নেই, তবে বেশ অনেকটা সময় এভাবে কেটে গেল। কিছুক্ষণ পর আহিল নাওমিকে নিজের বুক থেকে সামান্য সরিয়ে ওনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। আহিলের চোখের চাউনি এবার বড্ড গভীর আর তৃষ্ণার্ত হয়ে উঠল। ও ওনার কানের কাছে মুখ নামিয়ে বড্ড নিচু স্বরে বলল, আজ অনেক রাত অবধি ডক্টর সাহেবকে ইমোশনাল ডায়লগ শুনিয়েছেন ম্যাডাম নরমি। এবারে এই অধমের একটু ফি দেবে না? ডক্টররা কিন্তু ফ্রি সময় দেয় না। আজ কিন্তু আদনানও রুমে নেই, পুরো সময়টাই শুধু আমার। নাওমির গাল দুটো অনুরাগের রাঙে পুরোপুরি রাঙা হলো। আহিল আর 1 সেকেন্ডও দেরি করলো না, নাওমিকে নিজের 2 বাহুর মাঝে কোলে তুলে নিল। নাওমি চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে আপত্তি জানাতে চাইল, কিন্তু আহিলের চোখের গভীর আর তীব্র ভালোবাসার চাহনি দেখে ওর সব কথা যেন মাঝপথেই হারিয়ে গেল। নাওমি লজ্জায় নিজের চোখের পাতা দুটো বুঝে নিল। আহিল ওর কপালে, 2 গালে আর বন্ধ চোখের পাতায় নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল। রাতের আধারে দুটো ব্যাকুল হৃদয়ের স্পন্দনের মাঝে এতদিনের সমস্ত নিপীড়িত দহন, একাকিত্ব আর কষ্টের মেঘগুলো যেন আজ রাতের এই তীব্র গভীর আর মোহময় ভালোবাসার চাদরে ঢাকা পড়ে গেল। আরও 1.5 মাস কেটে গেছে। সকাল থেকে নাওমি কেমন উসখুস করছে। ওর মধ্যে বিরাজ করছে একরাশ অস্থিরতা। কিচেনে গিয়ে চায়ের পানি বসিয়ে দিয়ে ও কাউন্টারে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ওনার এই ছটপটানি ভাব আর অস্থিরতা কিন্তু একজোড়া তীক্ষ্ণ চোখের আড়াল হলো না। আহিল মাত্রই রেডি হয়ে হাসপাতালে যাওয়ার জন্য। সে তার শার্টের হাতা দুটো কোনি পর্যন্ত গোটাতে কিচেনে এসে ঢুকেছিল। হসপিটালে যাওয়ার আগে 1 কাপ কড়া লিকারের চা ওর চাই, কিন্তু ভেতরে ঢুকেই নাওমির এই উসখুস ভাব দেখে ওর ভ্রু জোড়া কুঁচকে গেল। নাওমি খেয়ালও করেনি আহিল কখন ওনার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। নরমি, কোনো জবাব এলো না। আহিল ওর পাশে গিয়ে দাঁড়ালো। চুলার দিকে তাকিয়ে দেখলো চায়ের পানি সিদ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছে। ও চুলার আঁচ কমিয়ে দিয়ে নাওমির হাত ঝাঁকিয়ে ডাকলো। নরমি। নাওমি হকচকিয়ে তাকালো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তোমার কি হয়েছে? এমন আনমনা হয়ে আছো কেন? কি হবে, কিছুই হয়নি। আহিল খানিক সময় নিয়ে তাকিয়ে থাকলো। নাওমি এলোমেলো দৃষ্টি ফেলে নিজের অস্বস্তির জানান দিল। আহিল নাওমিকে টেনে ঘুরিয়ে দাঁড় করিয়ে ওর কপালে নিজের হাতের উল্টো পিঠটা ঠেকালো। ওর চোখ দুটো তখন ব্যাকুলতায় ভরা। ও অত্যন্ত যত্নশীল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নরমি? বলছো না কেন? সকাল থেকে দেখছি কেমন উসখুস করছো, শরীর খারাপ লাগছে? নাওমি চোখ এড়ানোর চেষ্টা করে আলতো হেসে বলল, না তো, ঠিকই আছি আমি। আপনি টেবিলে বসুন, চা প্রায় হয়ে এসেছে। আহিল মানতে নারাজ। সে গম্ভীর কণ্ঠে বলল, একদম লুকোছাপার চেষ্টা করবে না। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কোনো সমস্যা? কি সমস্যা? নাওমি এবার মনে মনে চরম বিষম খেলো। ও কিভাবে আহিলকে বোঝাবে যে ওনার শরীর একদম ঠিক আছে? আহিল বাড়িতে থাকা অবধি একটু স্বাভাবিক আচরণ করলে কি হতো? কথাগুলো নাওমি নিজের ভেতর চেপে রেখে নাওমি জোর করে একটা স্বাভাবিক হাসি ফুটিয়ে তুলল। তারপর বলল, আরে না, সত্যিই কিছু হয়নি। সকাল থেকে ঘরের কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো,
তাই কেমন যেন খাপছাড়া লাগছিল। আপনি অহেতুক চিন্তা করছেন। তবু তোমায় কেমন অস্থির লাগছে। যাই হোক, তুমি আজকে রেস্ট নাও। আমি খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে দেবো, দিয়ে যাবে। যাওয়ার আগে তোমায় আমি একটা কড়া প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। আজ কোনো কাজ করতে হবে না। তোমাদের আদনানকে নিয়ে একদম কম্বল মুড়ি দিয়ে রেস্ট নাও। আম্মুকেও রেস্ট নিতে বলে এলাম। নামি ওকে ঠেলে রান্নাঘর থেকে বের করে দিতে দিতে বলল, হয়েছে, এবার আপনি যান, জানিয়ে আসছি। যাচ্ছি। আহিল গিয়ে টেবিলে বসলো। নামি চা নিয়ে আসলো দ্রুত। চা শেষ করে রুমে গেল। ঘুমে কাদা হয়ে থাকা আদনানের কপালে একটা আদর দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে নামিকে বলল, মনে থাকে যেন, কড়া প্রেসক্রিপশন। নামি হেসে মনে মনে বলল, হসপিটাল থেকে ফিরে আসেন ডক্টর সাহেব, তারপর দেখবেন কার প্রেসক্রিপশন বেশি করা। আহিল বেরিয়ে যেতেই নামি টেবিল গুছিয়ে চলে গেল শাশুড়ির রুমে। নামি রুমে ঢুকতেই দেখলো তার শাশুড়ি মা একটা বই পড়ছেন। নামিকে দেখে একগাল হেসে বলল। নমি, ভেতরে আয়। নামি ধীর পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পাশে বসলো। দৃষ্টি মেজোতে রেখেই বলল, আম্মু, একটা কথা বলার ছিল। নয়না বেগম সিরিয়াস মুখে তাকিয়ে বলল, হ্যাঁ বল, কিছু হয়েছে? আহিল কিছু বলেছে? সকাল থেকে দেখছি কেমন মুখ করে ঘুরছিস। নামি হেসে বলল, না আম্মু, আপনার ছেলে কি বলবে? উনি কিছুই বলেননি। নয়না বেগম চশমাটা নাকের ডগায় নামিয়ে বইটা বন্ধ করলেন। আমার ওই কাঠখোট্টা ছেলে তোকে আবার কিছু না বললেই ভালো। হসপিটালের রুগী দেখতে দেখতে নিজের বইয়ের মুখের দিকে তাকানোর সময় পাই না কি ও? সকাল থেকে তোকে দেখে আমার কেমন সন্দেহ হচ্ছিল। আমি তো ভাবলাম আমার ওই বাউন্ডারির ছেলেটা আবার হসপিটালের রাগ তোর ওপর ঝাড়লো কিনা। সারাদিন তো শুধু গম্ভীর মুখে গম্ভীর গম্ভীর কথা বলতে পারে। ওর মুখের ডাক্তারি ভাব দেখলে আমার নিজেরই মাঝে মাঝে গা জ্বলে যায়। শাশুড়ি মায়ের মুখে আহিলের এমন রসায়তক আর নিখাত বদনাম শুনে নাওমি নিজের হাসি আর চেপে রাখতে পারল না। ও ফিক করে হেসে ফেলল। নাইনা বেগমের হাত চেপে বলল, কিছু বলেন না আম্মু, উনি মোটেও তেমন নন। সকালে তো উল্টো আমার জন্য চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় একদম কড়া প্রেসক্রিপশন দিয়ে গেছেন, আজ নাকি আমার কোনো কাজ করার নিষেধ। নাইনা বেগম রসায়ক ভঙ্গিতে বলল, তা তো দেবেই। মুখটা চুন করে রাখলে তো আমার ছেলের কলিজা শুকিয়েই যাবে। ওনার এমন মজায় নাওমি লজ্জা পেল। নাইনা বেগম হেসে বলল, থাক আম্মা, তোমার লজ্জা পেতে হবে না। তা আসল ব্যাপারটা কি এবার আমায় বলবি নাকি আমি বলে দেব? নাওমি চমকে বলল। কি বলে দিবেন? নাইনা বেগম রহস্যময় হাসি হাসলো। এমনি এমনি বুড়ো হয়েছি নাকি আমি? মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ? তা আহিলকে জানিয়েছিস? নাওমি মাথা নুইয়ে ফেললো, তারপর মাথা নেড়ে না বোঝালো। নাইনা বেগম হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ তোকে সবসময় এমন হাসি খুশি রাখুক রে মা। তুই আমার ওই উথাল পাথাল সংসারটায় শান্তি এনে দিয়েছিস। আমার আহিলটার জীবনটা তুই আবার সুন্দর করে দিলি। রাত প্রায় 8টা বেজেছে। আহিল হাসপাতাল থেকে ফিরেছে আধা ঘন্টা। আহিল এখন গোসলে। কিছুক্ষণ পর আহিল মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সামনে তাকাতেই থমকে গেল সে। নামি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার ঘরের মাঝে যেন দাঁড়িয়ে এক মায়াবী নারী। নামির গায়ে জড়ানো রানী গোলাপি রঙের একটা জামদানি শাড়ি। সে পিঠের ওপর ছেড়ে দেওয়া রেশমি চুলগুলো একপাশে সরিয়ে কানের একটা সোনার ঝুমকো পরার চেষ্টা করতেই ওর কাঁচের চুড়িগুলো রিনঝিন শব্দ পুরো নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনি সৃষ্টি করলো। নাওমিকে আচমকা এমন সাজে দেখে তোয়ালেটা হাত থেকে খসে পড়ার উপক্রম হলো। জানলা গলে আসা রাতের স্নিগ্ধ আলো আর ঘরে সাদা আলোর মাঝে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে সুন্দর ধ্রুবতারা। নামি এখনো আহিলকে খেয়াল করেনি। সে আয়নার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে।
সেই হাসি দেখে আহিলের কপালে কৌতূহলের রেখা ফুটে উঠল, ভ্রু জোড়া কুঁচকে গেল। সে হাতের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ওর সেই চেনা হাসিটা ঠোঁটে ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। খুব নিঃশব্দে নামি ঠিক পেছনে এসে দাঁড়ালো ও। আয়নায় আহিলের প্রতিচ্ছবি দেখে চমকালেও মুহূর্তেই নিজেকে সামলে নিল নাওমি। আয়নার ভেতর দিয়ে দুই জোড়া চোখ যখন এক হলো, নামি লজ্জায় চোখ দুটো নামিয়ে নিল। ওনার ফর্সা গাল দুটো এমনিতেই লালচে আভা ধারণ করলো। আহিল পেছন থেকেই আয়নার চোখ দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ম্যাডাম, আজকে এই সময়ে সেজেগুজে হঠাৎ? নামি রহস্যময়ী হাসলো। সে হাসি দেখে আহিলের ভ্রু কুঁচকে এলো। ও নাওমিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ফের প্রশ্ন করলো, ডক্টর সাহেবকে মাঝরাতে খুন করার কোনো নতুন চক্রান্ত চলছে? নামি সাহসী হয়েও এক কদম এগোলো, এগিয়ে সোজা আহিলের কলার চেপে ধরলো। ওর এহেন কাণ্ডে হতবাক হলো আহিল। চোখ বড় বড় করে তাকালো নামির পানে। তুমি ঠিক আছো নমি? নামির চোখ হাসলো, মুখে বলল, হুম, আমি একদম ঠিক। তাহলে তোমার আচরণ অস্বাভাবিক লাগছে কেন? সকালে তো সব ঠিক ছিল, তবে নামি ওকে থামিয়ে দিয়ে বলল, ডক্টর সাহেব তো 24 ঘন্টা শুধু ওটি আর পেশেন্ট নিয়েই মেতে থাকেন। ঘরে যে ওনার একটা বউ আছে, তার দিকে নজর দেওয়ার সময় হয় না, তাই ভাবলাম আজ নিজেই একটু নজর কেড়ে নিই। নামির ভাব বুঝতে পারল না, তবুও সে ঠোঁটে চেপে হেসে নামির কোমর জড়িয়ে ধরল। বউ তো নজর কাড়েনি, সে তো এই ডক্টরের পুরো মনটাই চুরি করে নিয়েছে। নামি লাজুক হাসলো। আহিল ভ্রু নাচিয়ে বলল, এবার বলো তো মতলব কি? হঠাৎ ডক্টর স্বামীর জন্য এত সাজগোজ, এত চমক? আজকে কি বিশেষ কোনো দিন যা আমি ভুলে গেছি? নামি কোনো কথা না বলে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ড্রেসিং টেবিল থেকে একটা খাম এনে আহিলের দিকে বাড়িয়ে দিল। আহিল কৌতূহলী হয়ে বলল, কি এটা? ওহ, এত প্রশ্ন না করে খুলে দেখুন। আহিল কৌতূহল সামলাতে না পেরে খামটা খুলল। বেরিয়ে এলো একটা কাগজ। ভ্রু কুঁচকে কাগজটা পড়তেই আহিলের চোখ দুটো স্থবির হয়ে এলো। নামি ওর এই পাথরের মতো হয়ে যাওয়া রূপ দেখেই ফিক করে হেসে দিল। ও আবারও আহিলের কলারটা আলতো টেনে ধরে ওনার গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, কি হলো ডক্টর সাহেব, প্রেসক্রিপশনের ভাষা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে? আহিল কাঁপা গলায় বলল। কি এটা? নাওমি হেসে বলল, আপনার আর আমার লাইফে আমাদের ভালোবাসার একটা নতুন অংশ। আহিল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো অনুভূতিই নেই তার। নাওমি ওকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে, আপনি কি খুশি হননি? আহিল তবুও স্তব্ধ। ওর এমন নীরবতা মেনে নিতে পারছে না নাওমি। ওর মনে হলো তার এই সাজগোজ, এই সারপ্রাইজ দেওয়াটা হয়তো আহিলের ভালো লাগেনি। ও আহিলের কলার থেকে নিজের হাত দুটো সরিয়ে নিয়ে 2 কদম পিছিয়ে আসতে নিল, কিন্তু ওর সরে যাওয়ার উপক্রম হতেই আহিলের যেন হুঁশ ফিরে এলো। ও 1 সেকেন্ডও দেরি না করে নামির হাতটা ধরে নিজের দিকে এক টানে নিজের শক্ত বুকের মাঝে আছড়ে ফেলল। ওর 2 চওড়া বাহুর বাঁধনটা এত বেশি শক্ত ছিল যে নামির দম আটকে যাওয়ার উপক্রম। আহিল নামির ঘাড়ের কাছে নিজের মুখটা গুজে নিল। নামি হতভম্ব, কিছুই বুঝে উঠতে পারছে না সে। একটু পর নামির ঘাড়ে ভেজা অনুভব করলো। নামি পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। আহিল কাঁদছে। হাসপাতালের আইসিইউতে 24 ঘন্টা শত শত আশঙ্কাজনক শিশুর জীবন মৃত্যুর কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়েও যার হাত কাঁপেনি, আজ নিজের অনাগত সন্তানের আগমনের খবরে এই নামকরা শিশুরোগ বিশেষজ্ঞদের চোখ আনন্দের
অতিশয্যের নোনা জলে ভিজে উঠছে। নাওমি নিজের 2 হাত বাড়িয়ে আহিলের চওড়া পিঠটা শক্ত করে জড়িয়ে ধরল। ও বড্ড নরম গলায় ডাকলো, কি হয়েছে আপনার আহিল? আহিল নাওমিকে ছাড়ল না, না বরং ওর বাহুর বাঁধনটা আরো কিছুটা জোরালো হলো। ও নাওমির ঘাড়ের কাছে মুখ গুজে রেখে অস্পষ্ট স্বরে আওড়ালো, খুশি হয়েছে কিনা তুমি বুঝতে পারছো না নওমি? একটু চুপ থেকে ওভাবেই আবেগ জড়ানো গলায় বলল, আ- আমি বুঝতে পারছি না এই খুশি কিভাবে প্রকাশ করতে হবে। আমার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, একদম নতুন। আমি আমি কিভাবে সেটা প্রকাশ করব বলো না নমি। আমি কিভাবে সেটা প্রকাশ করব? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। নামি আহিরের মনের উথাল পাথাল অবস্থা বুঝতে হাসলো। অতিমাত্রায় ভালো লাগা আর পরম প্রাপ্তির এই ধাক্কাটা আহিল সামলাতে পারছে না বলেই সে অমন নির্বাক হয়ে গিয়েছিল। এটা কোনো স্বপ্ন নয় আহিল, এটাই আমাদের বাস্তব। আপনি এই জন্য নির্বাক হয়েছিলেন? আপনি আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন। আহিল নামির কাঁধ ধরে সামনে এনে অস্থির ভঙ্গিতে পাগলের মতো বলল, আমার ভেতরের অনুভূতিগুলো কেমন জানি জট পাকিয়ে যাচ্ছে নমি। সেখানে যেমন আছে বাদ ভাঙা আনন্দ, তেমনই আছে এক তীব্র অবিশ্বাস। এই অবচেতন মনটা বারবার বলছে, আমি কি সত্যি এতটা সুখের যোগ্য? আমার এই ছোট্ট ছন্নছাড়া পরিবারে আবার নতুন প্রাণ আসছে। সত্যি এত খুশি কি আমার হবে? নাওমি শুধু চেয়ে গেল এই মানুষটার অস্থিরতা। আহিলের মতো একজন শক্ত মনের মানুষকে এভাবে এতটা ব্যাকুল হতেও কখনো দেখেনি। ও 2 হাতে আহিলের মুখের 2 পাশে চেপে ধরে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে ওর গাল বেয়ে নেমে আসা নোনা জলের দাগটুকু মুছে দিয়ে খুব নরম গলায় আশ্বাসে সুরে বলল, গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।